আমি এখন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ হাসান মাহমুদ চট্টগ্রাম ৭ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ১০ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধা জানাই, শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের সকল শহীদদের। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 4 জাতীয় নেতাকে যারা আজীবন বঙ্গবন্ধুর সহচর ছিলেন, মরণেও যারা বঙ্গবন্ধুর সহযাত্রী হয়েছেন। গভীর শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি যারা নিজের জীবন দিয়ে আমাদের এই দেশ মাতৃকা রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমি গভীর কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে পরপর 4 বার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার সম্মানিত সদস্যদের প্রতি, যারা আমাকে পরপর 4 বার এমপি পদে নির্বাচিত করে মহান সংসদে এসে তাদের পক্ষে, দেশের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন যে গত 7ই জানুয়ারি বাংলাদেশে একটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচন নিয়ে বহু ষড়যন্ত্র ছিল, দেশি বিদেশি বহু ষড়যন্ত্র ছিল। এই নির্বাচন বন্ধ করার অপচেষ্টা ছিল। এই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল। বিএনপি জামাত সহ তাদের দোসরদের পক্ষ থেকে এই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং আন্তর্জাতিক কিছু কিছু শক্তিও তাদের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু গত 7ই জানুয়ারি বাংলাদেশে একটি সুন্দর, চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনে ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোর তুলনায় সহিংসতা হয়নি বললেই চলে। মাননীয় স্পিকার, যেখানে 42% ভোট পড়েছে, মাননীয় স্পিকার, অনেকে এই 42% ভোট নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন তোলার অপচেষ্টা চালায়। মাননীয় স্পিকার, আমি আপনার সামনে একটি পরিসংখ্যান তুলে ধরতে চাই। গত কয়েক বছরে যে সমস্ত নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কত শতাংশ ভোট পড়েছে তার তথ্য আমি সবিনয়ে আপনার সামনে উপস্থাপন করতে চাই। রোমানিয়ায় 2020 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে 31.84% ভোট পড়েছে। হংকংয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে 30% ভোট পড়েছে। বুলগেরিয়ায় 2022 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে 37.98% ভোট পড়েছে। আয়ারল্যান্ডে 43.2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 43.87% ভোট পড়েছে। পর্তুগালে 2020 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে 39.24% ভোট পড়েছে। এই দেশগুলোর মধ্যে পর্তুগাল, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া এগুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ। সেখানে নির্বাচন প্রতিহত করার ঘোষণা ছিল না, সেখানে নির্বাচন বর্জন কেউ করেনি, এরপরও সেখানে এই শতাংশ ভোট পড়েছে। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিভাবে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালানো হয়েছে আপনারা জানেন, আপনি জানেন, মাননীয় স্পিকার, দেশবাসী জানে। কিন্তু এরপরও যে উৎসবমুখর পরিবেশে একটি ফেস্টিভ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের দেশে নির্বাচন হচ্ছে একটি ফেস্টিভিটি, এই নির্বাচনে সেই ফেস্টিভিটিটা ছিল। এবং যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যদি এই প্রতিহত করার ঘোষণা না থাকতো, 5 তারিখ পর্যন্ত ট্রেনে আগুন দিয়ে একটি পুরো পরিবারকে, একটি শিশু সহ, মা সহ একটি পুরো পরিবারকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই অপচেষ্টা যদি না থাকতো, ভোটের হার আরো 15 থেকে 20% বেশি হতো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবং নির্বাচনের পর যেই অপশক্তি নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, অপচেষ্টা চালিয়েছিল, তারা উন্মুখ হয়ে বসেছিল যে বিশ্ববাসী এই নির্বাচন নিয়ে কি বলে, তাদের প্রতিক্রিয়াটা কি, সেজন্য তারা উন্মুখ হয়ে বসেছিল, চাতক পাখির মতো মাননীয় স্পিকার তাকিয়েছিল কি বলে। আমি মাননীয় স্পিকার সবিনয়ে একটি তথ্য আপনার সামনে উপস্থাপন করতে চাই। এই পর্যন্ত 78টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে পরপর 4 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে এবং
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং আমাদের তাদের সাথে যে সম্পর্ক সেটি আরো গভীরতা করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এর বাইরে 32টি আন্তর্জাতিক সংস্থা, তন্মধ্যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কাউন্সিল, কমনওয়েলথ, বিশ্বব্যাংক সহ 32টি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে তারা সম্পর্কের নতুন পর্যায় শুরু করতে চায় এবং বাংলাদেশের সাথে যে বহুমাত্রিক সম্পর্ক আছে সেই সম্পর্ক আরো গভীরতর করতে চায়। এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনিও চিঠি লিখে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্যের সাথে যে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আরো গভীরতর করার অভিপ্রায় ব্যক্ত করেছে। মাননীয় স্পিকার, প্রকৃতপক্ষে যারা নির্বাচন বর্জন করেছিল, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, বিভিন্ন দেশ থেকে যখন এই ধরনের অভিনন্দন বার্তা এসেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যখন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জোয়ার যখন আসতে শুরু করলো, তখন তাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে মাননীয় স্পিকার, এবং এখন তারা আবল তাবল বলা শুরু করেছে মাননীয় স্পিকার। আসলে গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেইভাবে উন্নয়ন হয়েছে বাংলাদেশে, এই উন্নয়ন পৃথিবীর সামনে একটি উদাহরণ। মাননীয় স্পিকার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেছে বাংলাদেশ পৃথিবীর সামনে একটি উদাহরণ। জাতিসংঘের মহাসচিব বলেছেন, একবার নয় বহুবার বলেছেন, বাংলাদেশ আজকে একটি উন্নয়নের রোল মডেল। মাননীয় স্পিকার, আমি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার এবং অর্থনৈতিক সূচক নিয়ে কিছু রিপোর্ট আপনার সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, দয়া করে আমাকে আরো 5 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, 26শে ফেব্রুয়ারি 2024 দ্য হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতার 2024 সূচকে 176টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7 স্থান উপরে উঠে 116তম স্থানে পৌঁছেছে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল 123, আর এই বছর বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার 116তম। 7 ধাপ আমরা এগিয়েছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে জিডিপিতে বাংলাদেশ পৃথিবীর 35তম অর্থনীতির দেশ, কিন্তু পারচেজিং পাওয়ার প্যারিটিতে, পিপিপিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 31তম অর্থনীতির দেশ। মাননীয় স্পিকার, 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যখন সরকার গঠন করেন, তখন আমরা জিডিপিতে পৃথিবীর 60তম অর্থনীতির দেশ ছিলাম। আজকে পৃথিবীর 25টি দেশকে পেছনে ফেলে আমরা জিডিপিতে 35তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছি, এবং এই পেছনে ফেলা দেশগুলোর মধ্যে আছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরও এই দেশগুলোর মধ্যে আছে। মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ইকোনমিক লাউঞ্জ টেবল, IMF, গোল্ডম্যান স্যাক্স ইনভেস্টমেন্ট ব্যাংক, HSBC, লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CEBR এ পূর্বাভাস অনুযায়ী 2037 সাল নাগাদ বাংলাদেশ হবে পৃথিবীর 20তম অর্থনীতির দেশ। মাননীয় স্পিকার, গোল্ডম্যান স্যাক্স ইনভেস্টমেন্ট ব্যাংকের গবেষণা মতে বাংলাদেশ নেক্সট 11 কান্ট্রিজ বা আগামীর 11 দেশের অন্তর্ভুক্ত 2030 সালের মধ্যে যাদের অর্থনৈতিক শক্তি, সামর্থ্য, আকার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 27টি দেশের সম্মিলিত শক্তি থেকে বেশি হবে। মাননীয় স্পিকার, 11 দেশের জোট, তন্মধ্যে বাংলাদেশ একটি। IMF এর হিসাব অনুযায়ী মাথাপিছু আয়ের ক্ষেত্রে আজকে বাংলাদেশ করোনা মহামারীর মধ্যে, মাননীয় স্পিকার, বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে। ভারতকে যখন করোনা মহামারীর মধ্যে IMF রিপোর্ট দিল, বাংলাদেশ করোনা মহামারীর মধ্যে জিডিপিতে, পার ক্যাপিটা ইনকামে আমরা ভারতকে পেছনে ফেলেছি, তখন ভারত জুড়ে প্রশংসার ঝড় বয়ে গেল। সেখানে রাজনৈতিক সভায়, সেখানে টেলিভিশনের পর্দায় আলোচনা সমালোচনার ঝড় উঠল, সেখানে শেখ হাসিনার প্রশংসার ঝড় উঠল। কিন্তু দুঃখজনক হলো সত্য, মাননীয় স্পিকার, বাংলাদেশে সেই প্রশংসার ঝড় আমরা দেখতে পাইনি। মাননীয় স্পিকার, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার আর জননেত্রী শেখ হাসিনার
পরিচালনার সার্থকতা সেখানে আজকে সমস্ত সূচকে, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা 2015-16 সালে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। আর 5 মিনিট সময় দেব মাননীয় স্পিকার। আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি এবং আজকে পাকিস্তানের টেলিভিশনের পর্দায় সেখানে বলা হয়, দেখিও না, যখন সরকার গঠন করল তখন আলোচনার ঝড় উঠল, আমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখিও না, 10 বছরে তুমি বাংলাদেশ বানানোর চেষ্টা করো। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার দেশ পরিচালনার সার্থকতা। মাননীয় স্পিকার, বাংলাদেশ আমরা যখন সরকার গঠন করি 2009 সালে, তখন আমাদের জিডিপির আকার ছিল $80 বিলিয়ন। আজকে বাংলাদেশের জিডিপির আকার মাননীয় স্পিকার $500 ট্রিলিয়ন, অর্থাৎ $500 বিলিয়ন বেশি। এবং কোন কোন সমীক্ষা মতে বাংলাদেশের জিডিপির আকার $500 ট্রিলিয়ন নয়, তার চেয়ে বেশি, $578 বিলিয়ন। মাননীয় স্পিকার, এই যে বাংলাদেশের এই জিডিপির আকার বৃদ্ধি পাওয়া, 7-8 গুণ বৃদ্ধি পাওয়া, এটি অন্য কোনো কারণে হয়নি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে হয়েছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে খালি পায়ে মানুষ দেখা যায় না। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে সহজে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। আজকে বাংলাদেশে সন্ধ্যার পরে ভর দুপুরে গ্রামান্তরে কিংবা শহরের অলিতে গলিতে ডাক শোনা যায় না, মা আমাকে একটু বাসি ভাত দেন। কারণ বাসি ভাতের সমস্যা আমরা সমাধান করতে পেরেছি, জননেত্রী শেখ হাসিনা সমাধান করতে পেরেছে। আজকে আকাশ থেকে কুড়ে ঘর দেখা যায় না। মাননীয় স্পিকার, যে ছেলেটি আজ থেকে 15 বছর আগে বিদেশ গেছে, সে যখন দেশে আসে 15 বছর পর, এই 15 বছরে যদি সে না এসে থাকে, তখন সে তার শহর চিনতে পারে না, তখন সে তার গ্রাম চিনতে পারে না। যেই গ্রামের মেঠোপথ মারিয়ে, কাদামাটি মারিয়ে সে বিদেশ গিয়েছিল, সেই কাদামাটির পথ মেঠোপথ হারিয়ে গেছে, সেটি পিচঢালা পথে রূপান্তরিত হয়েছে। আমরা গত নির্বাচনের আগে, এই 18 সালের নির্বাচনের আগে আমরা স্লোগান দিয়েছিলাম, আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামে শহরের সমস্ত সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিব। আজকে গ্রাম শহর হয়ে গেছে, অর্থাৎ গ্রামে শহরের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। আয়তনের দিক দিয়ে মাননীয় স্পিকার, আমরা পৃথিবীর 92তম দেশ, কিন্তু আমরা ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, আমরা সবজি উৎপাদনে পৃথিবীতে চতুর্থ, আলু উৎপাদনে পৃথিবীতে সপ্তম, এবং আমরা ইলিশ উৎপাদনে পৃথিবীতে প্রথম। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে 92তম। এই যে পরিবর্তন, এই যে অর্জন, এটি কোনো জাদুর কারণে হয়নি। মাননীয় স্পিকার, এটি শেখ হাসিনা এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে মাননীয় স্পিকার এটি সম্ভবপর হয়েছে। মাননীয় স্পিকার, আরো 2-1টি তথ্য মাননীয় স্পিকার, আমাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন, আমি আপনার সামনে তুলে ধরতে চাই। হার্ভার্ড ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী জেন্ডার গ্যাপ রিপোর্টে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান হচ্ছে 1। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে পৃথিবীতে আমাদের অবস্থান হচ্ছে 5ম, এবং এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অবস্থান হচ্ছে 2য়, অস্ট্রেলিয়ার পরেই। এটি জননেত্রী শেখ হাসিনার কারণে এটি সম্ভবপর হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত তথ্য মতে করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান ছিল পৃথিবীতে 20তম, দক্ষিণ এশিয়ার শীর্ষে, যেখানে যুক্তরাজ্য 30তম, যুক্তরাষ্ট্র 37তম এবং ভারত 39তম। এটি জননেত্রী শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তের কারণে মাননীয় স্পিকার এটি সম্ভবপর হয়েছে, অন্য কোনো কারণে নয়। মাননীয় স্পিকার, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা এই পররাষ্ট্রনীতি নিয়েই, এবং এই পররাষ্ট্রনীতির ভিত রচনা করে গিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমরা সেই পররাষ্ট্রনীতি নিয়ে চলছি। মাননীয় স্পিকার, আপনি জানেন, মাননীয় সংসদ সদস্যরা জানেন, কদিন আগে
মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে গিয়েছিলেন এবং সেখানে সেন্টার অফ ইনস্ট্রাকশন ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অন্যতম সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনেকেই তার সাথে দেখা করেছেন, দেখা করতে চেয়েছেন, অনেকের সাথে তিনি সময় দিতে পারেননি। আপনারা জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেখা করেছে এবং জেলেনস্কিকে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজে বের করো। এবং একই সাথে সেই মিটিংয়েই তিনি গাজায় যে গণহত্যা হচ্ছে সেটি নিয়ে তিনি প্রশ্ন রেখেছেন এবং সেখানে কিভাবে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে সেই প্রসঙ্গের অবতারণা করেছেন। সেটিও যে অবিলম্বে বন্ধ হওয়া দরকার সেই কথা মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন। অন্যান্য বিশ্ব নেতাদের সাথেও তিনি সে আলোচনা করেছেন। আজকে প্রকৃতপক্ষে গাজায় যেটি হচ্ছে সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে। প্রায় 30,000 মানুষকে সেখানে হত্যা করা হয়েছে এবং এই 30,000 মানুষের মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী ও শিশু। আর পৃথিবী অসহায়ে তাকাচ্ছে, আবার কেউ কেউ তাদেরকে সমর্থন জানাচ্ছে। এটি হচ্ছে মানবতার বিরুদ্ধে কেউ নীরব থাকা কিংবা সেখানে সমর্থন জানানো, সেটি মানবতার বিরুদ্ধে অপরাধকে সমর্থন জানানোর শামিল। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে তিনি সেখানে বলেছেন যে এই গাজায় যেটি হচ্ছে সেটি গণহত্যা হচ্ছে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। আমার সাথে আরব রাষ্ট্রের অনেকেই দেখা করেছে মাননীয় স্পিকার, এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত আমার সাথে দেখা করে বলেছেন যে আমরা যদি আরব বিশ্বে একজন শেখ হাসিনা পেতাম তাহলে আমাদের এত দুর্দশা হতো না। মাননীয় স্পিকার, আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য আমাদের দুয়ার খুলে দিয়েছিলেন। তিনি শুধু ঘরের দুয়ার নয়, মনের দুয়ারও খুলে দিয়েছিলেন মাননীয় স্পিকার। এবং প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা এখানে আশ্রয় দিয়েছি এবং প্রতি বছর সেখান থেকে 35,000 নতুনভাবে শিশুর জন্ম হয়। এবং এটি বাংলাদেশের জন্য, যেই দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, যেই দেশে মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, সেই দেশের জন্য এটি একটি বড় বোঝা। এবং এই রোহিঙ্গাদের তাদের প্রত্যাবাসনেই একমাত্র সমাধান, এর বাইরে অন্য কোনো সমাধান নাই। মাননীয় স্পিকার, আমরা আশা করি এই সমস্যার সমাধান, কারণ আমাদের নীতি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসৃত নীতি হচ্ছে যে কারোর সাথে বৈরিতা নয় এবং কারোর সাথে আমরা যুদ্ধে জড়াবো না। আমরা আশা করি যে মায়ানমারের পরিস্থিতির উত্তরণ ঘটলে সেখানে অন্তত প্রত্যাবর্ষণ কাজটা আমরা শুরু করতে পারবো। সবশেষে মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের লক্ষ্য শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য একটি মানবিক রাষ্ট্র গঠন করা, একটি সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করা। সেই জন্যই তিনি 22 প্রকারের ভাতা চালু করেছেন এবং বাংলাদেশে 1 মিনিট শেষ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।